থরের বাইফ্রস্ট ব্রিজের উপর স্লো মোশনে এসে ডেড আর্মির সাথে লড়াই করা, সুপারম্যানের নিজের পুরো পাওয়ারকে ব্যবহার করে হিট ভিশনকে ডুমসডের উপর ছাড়া, ক্যাপ্টেন আমেরিকার কিছু সময়ের জন্য গড অফ থান্ডারে পরিবর্তন হয়ে যাওয়া, স্যাংচির মাছ লড়াইয়ের মধ্যে ডেথ ডিলারের ছুরিকে ধরে নেওয়া, ওয়ান্ডার ওম্যানের ডুমসডে লড়াইকে এনজয় করা, হাল্কের চিতরি আর্মিকে একটি পাঞ্চ মারা, ব্যাটম্যানের সুপারম্যানের মাকে বাঁচানো, আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকার একে অপরের সাথে লড়াই করা এবং ওয়ান্ডার ওম্যানের নো ম্যানস ল্যান্ডের মধ্যে যাওয়া কিছু কিছু মোমেন্ট এমন হয়ে থাকে যেগুলোকে আমরা শুধুমাত্র সুপারহিরো মুভিগুলো থেকেই জানতে পারি। এই জন্য আমরা কথা বলতে চলেছি টপ 10 গ্রেটেস্ট সুপারহিরো ব্যাটেলের সম্বন্ধে। এই ক্ষেত্রে মার্বেল এবং ডিসি দুজনেই কারো থেকে কম নয়, কারণ এই দুটো ফ্র্যাঞ্চাইজি আমাদেরকে এপিক লেভেলের ব্যাটেলকে দেখিয়েছে, যেটিকে আমরা আজকের এই ভিডিওতে র্যাঙ্ক করতে চলেছি। নাম্বার 10, স্যাংচি ভার্সেস ওয়েনু। এটি আসলে হলো এমন একটি লড়াই যেটিকে আপনারা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের বেস্ট হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল বলতে পারেন। এমনিতেও আমরা স্যাংচি মুভির মধ্যে প্রথম থেকেই এপিক লেভেলের হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল দেখতে পাচ্ছিলাম, কিন্তু শেষের মধ্যে হচ্ছে দেখা এই লড়াইটি আলাদা লেভেলেই পৌঁছে যায়। এবং এই ফাইটের সব থেকে এপিক ব্যাপার ছিল এই যে এই ফাইটের জন্য বুক থেকে ইন্সপায়ার হয়ে ওয়ার অফ এক্স এর ইউজ করা, যার জন্য এই ফাইটটিকে চাইনিজ এলিমেন্টের সাথেও যুক্ত করছিল। কিন্তু এই ফাইটের সব থেকে মজার ব্যাপার ছিল এই যে এর মধ্যে হতে থাকা সিজিআই এর ব্যবহার, কারণ যখন এই ফাইট সিনকে শুট করা হয়েছিল তখন শুধুমাত্র কিছু প্রপসেরই ব্যবহার করা হয়েছিল, কিন্তু পোস্ট প্রোডাকশনের মধ্যে সিজিআই কে ব্যবহার করার পর এই ফাইট সিনটি এতটাই দুর্দান্ত হয়ে গিয়েছে যে যার জন্য এই ফাইট সিনকে আমরা কখনোই ভুলতে পাই না। বেন ওয়েন নিজের টেনরিং কে ব্যবহার করে তার ছেলের উপরেই পাঞ্চ মারা, স্যাংচির আবার ড্রাগনের উপরেই রিএন্ট্রি, এরপরে হতে থাকা টেনরিং কে নিয়ে ব্যাটেল, যেটিকে সুপারহিরো ফ্যান্সরা কখনোই চিন্তা করতেও পারেনি। এর থেকেও বড় ব্যাপার হলো এই যে স্যাংচির নিজের মায়ের কাছ থেকে ইন্সপায়ার হয়ে লড়াই করা। এই সমস্ত ফ্যাক্টরের জন্যই এই ব্যাটেলটি মার্বেলের টপ 10 গ্রেটেস্ট সুপারহিরো ব্যাটেলের মধ্যেও এসে যায়। নাম্বার 9, ট্রিনিটি ভার্সেস ডুমসডে। এটি আসলে সেই ফাইট সিনটি ছিল যেখানে আমরা ডিসি ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল তিনটি সুপারহিরোকে দেখতে পাই, এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এই ফাইটটি অনেকটা সময় ধরেই চলছিল, এবং এই ফাইটটি তখন আরো বেশি অসাধারণ হয়ে যায় যখন ওয়ান্ডার ওম্যান এই লড়াইয়ের মধ্যে এন্ট্রি মেনে নেয়। ওয়ান্ডার ওম্যানের এন্ট্রি, বিজিএমআই এবং এই তিনটি সুপারহিরোর ওরা এই ব্যাটেলকে আরো বেশি প্রমাণে এপিক বানিয়ে দেয়। কিন্তু ডুমসডে এর লড়াইটি যতটা সিনেমাটিক ভালো ছিল সেটি আমাদেরকে ভালোভাবে রিয়েলাইজ করিয়ে দেয় যে ডুমসডে এবং সুপারম্যানের একে অপরের সাথে হিট ভিশন ধাক্কা খাবে, এবং এখানে যে কালার গ্রেডিয়েন্ট এবং সিজিআই কে ব্যবহার করা হয়েছে সেটি এই হিট ভিশনের ইন্টেন্সিটিকেও আমাদেরকে ফিল করায়। কিন্তু এই ফাইটের দুটো সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। প্রথমত এই লড়াইটি শেষ হয়েছিল ডিসি ইউনিভার্সের মধ্যে সুপারম্যানের স্যাক্রিফাইস এবং ম্যানকাইন্ডের জন্য, যখন সে ডুমসডেকে মারার জন্য নিজেকেও স্যাক্রিফাইস করে দেয়। এবং দ্বিতীয় যে পয়েন্টটি ছিল যেটি খুব বেশি হিস্টোরিক হয়ে যায়, এটি সব থেকে বড় কারণ ছিল ট্রিনিটির প্রথমবারের জন্য বড় স্ক্রিনের মধ্যে আসা, এবং এটি সেই মোমেন্ট ছিল যেখান থেকে আমরা বলতে পারি জাস্টিস লিগের জন্ম হয়েছিল। নাম্বার 8, ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ইন ওয়্যারহাউস সিন। একটি পারফেক্ট ব্যাটম্যান এন্ট্রি, গ্রেনেড ব্লাস্টের সাথেও ব্যাটম্যানের লড়াই করা এবং ভিলেনের কথাকে শুনে তার হালতকে খারাপ করে দেওয়া। এসব ছাড়াও সুপারহিরো ফ্যান্সরা এই মুভিকে নিয়ে অতটাও বেশি পরিমাণে প্রশংসা করে না যে যেটিকে তারা ডিজার্ভ করত। এই পুরো ফাইট সিনটি 4 মিনিট ধরে চলতে থাকে, এবং এখান থেকে আমরা জানতে পারি যে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে ব্যাটম্যান কতটা বেশি পরিমাণে এক্সপার্ট। এই পুরো ওয়্যারহাউসটি গুন্ডাদের দ্বারা ঘেরা ছিল, এই জন্য ব্যাটম্যান সব থেকে প্রথমে ওই সমস্ত গুন্ডাদের বন্দুককে খারাপ করে দেয় যাতে ওই গুলিগুলো তার বন্ধু সুপারম্যানের মায়ের উপর না গিয়ে লাগতে পারে। এরপরে ব্যাটম্যান ওই সমস্ত গুন্ডাদেরকে খুবই খারাপ ভাবে মারতে থাকে। কিন্তু যে সিনটি এই ওয়্যারহাউস ফাইটিং কে আরো বেশি এপিক বানিয়ে দেয় সেটি হলো ডিসি ইউনিভার্সের ব্যাটম্যানের কাছে কোন রকম নো কিল রুল ছিল না, এই জন্য ব্যাটম্যান ওই লড়াইয়ের মধ্যে কয়েকটি মানুষকে খুবই খারাপ ভাবে ইনজার্ড করে দেয়, যার জন্য হয়তো তারা অবশ্যই মারাও যাবে। এসব জন্য ওই ফাইটের মধ্যে কেউ একের পর এক আসছিল না, তারা সবাই একসাথে ব্যাটম্যানের সাথে লড়াই করছিল, যেটি এই ফাইট সিনের কোরিওগ্রাফিক সম্বন্ধেও আমাদেরকে ধারণা দিয়ে দেয়। এই জন্য এই ফাইটটি এই নাম্বারকে তো ডিজার্ভ করে। নাম্বার 7, উইন্টার সোলজার হাইওয়ে ফাইট। একটি পারফেক্ট ফাইট সিন সেটি হয়ে থাকে যেখানে আমরা জানতেই পাই না যে ওই ফাইটটি কখন শুরু হবে, এবং এটিও সেই সমস্ত ফাইট সিনদের মধ্যেই একটি, এবং এই সিনের মধ্যে আমরা সবকিছুকেই দেখতে পাই। ব্ল্যাক উইডোর উইন্টার সোলজারের উপর ভারী পড়া, ক্যাপ্টেন আমেরিকার নিজের সিলকে ব্যবহার করে বাঁচা, এবং একটি প্রপার সুপার সোলজার ভার্সেস সুপার সোলজার ফাইট। এই পুরো ফাইট সিনকেই যেমন ভাবে কোরিওগ্রাফ করা হয়েছিল তেমনটাকে মার্বেল এখনো পর্যন্ত আর রিক্রিয়েট করতে পারেনি। সেটি বাকি
গাড়ির উপরে ল্যান্ড করা হোক অথবা ক্যাপ্টেন আমেরিকা এবং বাকির একে অপরের সাথে ফেস অফ করা। এরপরে এই ফাইট সিনের মধ্যে যখন বাকি নিজের পকেট থেকে ছুরিকে বাইরে বার করে নেয় তখন থেকে এই ফাইটটি আরো বেশি পরিমাণে এপিক হয়ে যায়। ক্যাপ্টেন এবং বাকির ফাইট তাদের কমব্যাট স্কিল এতটাই বেশি পরিমাণে ম্যাচেবল যে সেটিকে খুব ভালোভাবেই এই সিনের মধ্যে দেখানো হয়েছিল। এই ফাইটের মধ্যে ব্ল্যাক উইডো উইন্টার সোলজারকে বোকা বানিয়েছিল, এমনকি সে তার সাথে প্রপার ফাইট করতেও শুরু করে দেয়। এখান থেকে বোঝা যায় যে ব্ল্যাক উইডো কতটা ভালো একজন ফাইটার ছিল। কিন্তু এই লড়াইয়ের মধ্যে ক্যাপ্টেন আমেরিকায় সব থেকে বেশি পরিমাণে জিনিসকে সহ্য করেছিল। প্রথমে গ্রেনেড লঞ্চার থেকে বাঁচা, দ্বিতীয়ত কন্টিনিউয়াস অ্যাটাককে নিজের উপর নিয়ে নেওয়া এবং তৃতীয়ত উইন্টার সোলজারের পাঞ্চ। কিন্তু আসল ড্যামেজকে ক্যাপ্টেন আমেরিকা শেষ মুহূর্তের মধ্যে নেয়। নাম্বার 6, সুপারম্যান ভার্সেস জেনারেল জর্ড। জেনারেল জর্ড ক্রিপ্টন প্ল্যানেটের সব থেকে পাওয়ারফুল একজন সোলজার এবং তার ব্যাটল ফ্রিকোয়েন্সি এতটাই পাওয়ারফুল ছিল যে যার ফলে যে সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোল করতে সুপারম্যানের অনেক বছরের সময় লেগে গিয়েছিল সেটিকে জেনারেল জর্ড খুব কম সময়ের মধ্যে কন্ট্রোল করে নিয়েছিল। এরপরে এই আর্থের গ্র্যাভিটিকে ম্যানিপুলেট করে কেমন ভাবে উড়া যেতে পারে সেটিকেও জেনারেল জর্ড মাঝ লড়াইয়ের মধ্যেই শিখে গিয়েছিল। এর সাথে সাথে সে খুব কম সময়ের মধ্যে হিট ভিশনকেও প্রডিউস করতে শিখে যায়। এছাড়াও তার সাথে সুপারম্যানের লড়াই এমন একটি লড়াই ছিল যদি ওই লড়াইটি আরো বেশিক্ষণ ধরে চলতো তাহলে সুপারম্যান ওই লড়াইকে অবশ্যই হেরে যেত এবং এই ফাইটে মানুষদেরকে বুঝিয়ে দেয় যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে আরো অনেক বিপদ রয়েছে। মানুষরা শক্তির সব থেকে ভয়ঙ্কর রূপ এই ফাইটের রূপেই দেখতে পায়। যেমন ভাবে এই ইউনিভার্সের মধ্যে ক্যাপ্টেনিয়ামের মতো লোকেরাও বসবাস করে এবং মাত্র দুটো ক্যাপ্টেনিয়ামের লড়াইয়ের জন্যই কেমন ভাবে একটি শহর পুরোপুরি ভাবেই ধ্বংস হয়ে যায় যাদের পাওয়ার আনম্যাচেবল হয়ে থাকে। সুপারম্যান এবং জেনারেল জর্ডের লড়াই শক্তি এবং বিচারের থেকেও এক্সিস্টেন্সের মধ্যে টিকে থাকার ছিল। এই জন্য ব্যাটম্যানের মধ্যে প্রশ্ন উঠেছিল এই যে এই সমস্ত ভগবানের বিরুদ্ধে কি কেউ আর উঠতে পারবে না। এই পুরো ফাইটের মধ্যেই অনেকগুলোই এপিক মোমেন্ট ছিল। প্রথমত স্যাটেলাইটকে ব্যবহার করে পৃথিবীর মধ্যে এন্ট্রি করে নেওয়া, সুপারম্যানের ওয়াল ইঞ্জিনকেই আবার ওভারপাওয়ার করা এবং সবশেষে সুপারম্যানের সব থেকে বড় চ্যালেঞ্জ। নাম্বার 5, আয়রন ম্যান ভার্সেস ক্যাপ্টেন আমেরিকা। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভির এই ফাইট যে কারণে সৃষ্টি হয়েছিল সেই কারণটি এতটাই বেশি পরিমাণে ইন্টেন্স ছিল যে যার ফলে এই ফাইটের প্রত্যেকটি অংশের মধ্যেই এই ইন্টেন্সিটিকে আমরা দেখতে পাচ্ছিলাম। যে হিটগুলো আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকা একে অপরের উপর ছুঁড়ে মারছিল সেই হিটগুলো শুধুমাত্র তাদের উপর এবং তাদের আর্মারের উপরেই পড়ছিল না, বরং তাদের এই লড়াই লম্বা সময়ের বন্ধুত্ব এবং বিশ্বাসের উপর পড়ছিল এবং ওটি এমন একটি ফাইট ছিল যার মধ্যে কেউই জিতছিল না। এই লড়াইয়ের মধ্যে শুধুমাত্র ছিল তো ইমোশন, যেখানে আয়রন ম্যানের মনের মধ্যে চলছিল ঘৃণা, অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা পড়ে যায় অসহায় অবস্থার মধ্যে। সে তার একটি বন্ধুর সাথে হতে থাকা ইনজাস্টিসকে তো বুঝছিল কিন্তু সে এর জন্য নিজের আরেকটি বন্ধুকেও হারাতে চাচ্ছিল না। এখানে আয়রন ম্যান নিজের মা বাবার জন্য ইমোশনাল ফুল হয়ে যায়, অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা শুধুমাত্র নিজের বন্ধুর জন্যই কিছুটা লোভী হয়ে যায়। এই ফাইটটি মার্বেল ফ্যান্সদের কাছ থেকে সবকিছুকেই ছিনিয়ে নেয়। এর সাথে এই ফাইটিং এর মধ্যে হতে থাকা ডায়লগ গুলো এই লড়াইকে আরো বেশি পরিমাণে এপিক বানিয়ে দেয় এবং সব থেকে খারাপ পার্ট হলো এই ফাইট সিনটির, সেটি হলো যখন ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যানের হেলমেটকে ভেঙে দেয় এবং যখন সে নিজের সিলকেও তুলে নেয় তখন আয়রন ম্যান মনে করছিল এই লড়াইটি হয়তো এতটাই আগিয়ে গিয়েছে যে যেখানে ক্যাপ্টেন আমেরিকা নিজের সিলকে ব্যবহার করে তার মাথাকেই ফাটিয়ে দিবে। এই জন্যই আয়রন ম্যান নিজের হাত দিয়ে নিজের হেডকেই কভার করে নেয় এবং এটি সব থেকে বড় কারণ ছিল যার জন্য অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে থ্যানোস জিতে যায়। নাম্বার 4, নো ম্যানস ল্যান্ড। যেই সিনটি ওয়ান্ডার ওম্যানকে কমিক থেকে বড় স্ক্রিনের মধ্যে নিয়ে এসেছিল সেটাই হলো এই সিনটি। আমরা সবাই জানি যে ওয়ান্ডার ওম্যান এক প্রকারের ডেমিগড, এর সাথে সে হলো এক প্রকারের ওয়ারিয়ার, এমনকি সে খুব ভালোভাবেই জানে ওয়ারের মধ্যে কি করা উচিত এবং সেই কাজটিকে সে করার জন্য বেরিয়ে পড়ে নো ম্যানস ল্যান্ডের মধ্যে, যেখানে সে সবাইকেই অবাক করিয়ে দেয়। এই লড়াইটি পুরোপুরি ভাবে ব্যাক ছিল হিরোইজম এবং গোলাপ ব্রেককে নিয়ে, যেখানে ডাইনা সোলজারদের সাথে নো ম্যানস ল্যান্ডের মধ্যে পৌঁছে গিয়ে পুরো একটি গ্রামের লোককেই বাঁচিয়ে নেয় এবং এই লড়াইয়ের মধ্যে সবথেকে গ্রেটেস্ট মোমেন্ট ছিল ওয়ান্ডার ওম্যানের। এখানেই ওয়ান্ডার ওম্যান সমস্ত বুলেটের সাথেই একাই লড়াই করছিল, এরপরে জার্মান আর্মির সাথে আবার প্রপার ভাবে লড়াই করা এবং এর সবশেষে পুরো একটি স্নাইপারকেই উড়িয়ে দেওয়া। ওয়ান্ডার ওম্যান আসলেই একটি আইকনিক ক্যারেক্টার এবং এই সিনটি আমাদেরকে আরো ভালোভাবে প্রমাণ করিয়ে দেয়। নাম্বার 3, ব্যাটেল অফ ওয়াকান্ডা। এই লিস্টের মধ্যে এখনো পর্যন্ত যতগুলো ফাইট এসেছে যার মধ্যে আমরা ব্যাটেল অফ ওয়াকান্ডাকে
আমরা একটি প্রপার ব্যাটেল বলতে পারি। এখানে দুটো ফ্যাকশন ছিল, দুটো নীতির মানুষ ছিল, এর সাথে লিডার এবং তাদের পুরো আর্মিও ছিল। এই লড়াইটি শুরুতে হয়েছিল ক্যাপ্টেন আমেরিকা এবং ব্ল্যাক প্যান্থারের চার্জের জন্য, কিন্তু এই লড়াইটি শেষ হয় থ্যানোসের বুককে চিরে। এই পুরো ব্যাটেলের মধ্যে এতগুলো ইনসেন্স সিন ছিল, যার ফলে আপনারাও এই ফাইটকে দেখে এপিক মনেই করবেন, কারণ এই ফাইটের মধ্যে কয়েক মিনিটের মধ্যেই কয়েকটি এপিক সিন আসছিল। সেটি ক্যাপ্টেন আমেরিকা এবং তাচালের রেস হয়ে যাক, অথবা ওয়ার মেশিনের শো অফ করা, অথবা হাল্ক ব্লাস্টার আর্মার হোক, অথবা সব থেকে এপিক থরের এন্ট্রি হোক। এখানেই আমরা স্কারলেট উইচের ফুল পাওয়ারটাও দেখতে পাই। এই জন্য ব্যাটেল অফ ওয়াকান্ডা পুরোপুরিভাবে পিওর একটি ব্যাটেল ছিল, যেখানে আমাদের প্রত্যেকটি সুপার হিরোই তাদের প্রাইম ফর্মের মধ্যে ছিল, যেখানে তারা লড়াই করছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ 3 সব থেকে পাওয়ারফুল ভিলেনের সাথে। কিন্তু এই ব্যাটেলের সব থেকে এপিক পয়েন্ট তখন এসে যায় যখন থর নিজের রিভেঞ্জকে নিয়ে নেয়, যেটিকে থর মুভির শুরুর মধ্যে বলেও ছিল তাকে। কিন্তু মুভির শেষে আমরা দেখতে পাই থ্যানোস সব থেকে পাওয়ারফুল বিং পরিবর্তন তো হয়ে যায়, কিন্তু থ্যানোস থরের ছোঁড়া স্টর্মব্রেকারকে আর আটকাতে পারেনি। এরপরে থর থ্যানোসের মাথাকে ধরে তার বুকের মধ্যে নিজের স্টর্মব্রেকারকে ঢুকিয়ে দেয়। এই জন্য ব্যাটেল অফ ওয়াকান্ডা অবশ্যই নাম্বার 3 কে ডিজার্ভ করে। নাম্বার 2, ব্যাটেল অফ নিউ ইয়র্ক। এই ব্যাটেলটি আসলে এক প্রকারের হিস্ট্রি, যেটির ইম্প্যাক্ট শুধুমাত্র মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে নয়, বরং আসল দুনিয়ার মধ্যেও পড়ে। প্রথম অ্যাভেঞ্জার্স মুভি, বিশেষ করে এই নিউ ইয়র্ক ব্যাটেল, এটি প্রথম আশা ছিল, যেটি পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকেই এটি বুঝিয়ে দেয় যে সুপারহিরো জনরা আসলে কতটা বেশি মানে পাহাড় ইম্প্যাক্ট করে। এখানে অ্যাভেঞ্জার্স এর ম্যানহাটন শহরের মধ্যে আসা সমস্ত সুপার হিরোরই ইন্ডিভিজুয়াল আসা, কিন্তু এরপরে সবকিছুই পরিবর্তন হয়ে যায় যখন ব্রুস ব্যানার হাল্কে পরিবর্তন হয়ে যায়। এরপরে এই মুভির মধ্যে হতে থাকা প্রত্যেকটি লড়াই সুপার হিরো জনরার মধ্যে একটি ইম্প্যাক্ট নিয়ে আসে। হাল্কের লিভাইথান আর্মিকে নক আউট করে দেওয়া, এরপরে প্রত্যেকটি সুপার হিরোর একসাথে অ্যাসেম্বল হওয়া। এখানে আমরা প্রথমবারের জন্য অরিজিনাল অ্যাভেঞ্জার্স কে একসাথে আসতে দেখতে পাই, এবং এই সমস্ত সিনগুলোর জন্যই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এতটা আগে আসতে পেরেছে। এই কারণে ডিসি ইউনিভার্সও আরো বেশি পরিমাণে মোটিভেট হয়ে যাইছে, যার জন্য তারাও আরো ভালো ভালো মুভিকে অ্যানাউন্স করতে থাকে। এই জন্য অ্যাভেঞ্জার্স মুভি সাল 2012 মধ্যে এসে যাওয়ার পরেও আরো অনেক বেশি পরিমাণে ফাইট এবং সিজিআই ব্যবহার করা সুপারহিরো মুভি তো এসে গিয়েছে, কিন্তু অ্যাভেঞ্জার্স মুভির এই নিউ ইয়র্ক ব্যাটেলটি একটি গডফাদার র্যাঙ্কিং কে ডিজার্ভ করে, কারণ এই মুভিটির জন্যই এমসিইউ এবং ডিসির মধ্যে আরো সুপারহিরো মুভি আসতে পেরেছে। নাম্বার 1, ব্যাটেল অফ আর্থ। এই ব্যাটেলটি অনেকগুলো ফেজের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল। প্রথমত ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান এবং থর লড়াই করতে এসেছিল থ্যানোসের সাথে, যেটির মধ্যে পুরোপুরিভাবেই কম্প্যাক্ট ব্যাটেল চলছিল। কিন্তু এখানেও আমরা এমন একটি সিনকে দেখতে পাই যেটি আমাদেরকে পাগল বানিয়ে দেয়, এবং সেটি ছিল ক্যাপ্টেন আমেরিকার নিজের হাতের মধ্যে মিওনিরকেই উঠিয়ে নেওয়া। এরপরে ক্যাপ্টেন আমেরিকার নিজের ফাইটিং স্কিলকে ব্যবহার করে যেমন ভাবে থ্যানোসের সাথে লড়াই করে, সেটিও খুব বেশি মানে ইমপ্রেসিভ ছিল। এরপরে আমরা ওই সিনকে দেখতে পাই যেখানে আমরা বুঝতে পেরে যাই যে ক্যাপ্টেন আমেরিকা কেন অ্যাভেঞ্জার্স টিমকে লিড করে, কারণ যখন তার দুটো বন্ধু আনকনসিয়াসনেস হয়ে যায়, এর উপরে তার নিজের শিল্ডও পুরোপুরি ভাবে ভেঙে গিয়েছিল। এরপরে সে নিজের হাতকে খুবই ভালোভাবে বেঁধে নেয় এবং সে পুরো আর্মাডা আর্মির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এখান থেকে আমরা বুঝতে পারি যে স্টিভ রোজার্সকে তার শিল্ড এবং সিরাম তাকে ক্যাপ্টেন আমেরিকা বানায়নি, কারণ তার ভেতরের মধ্যে যতটা পরিমাণে সাহস রয়েছে সেটি তাকে ক্যাপ্টেন আমেরিকা বানায়। এরপরে আমরা সুপারহিরো জনরার মধ্যে সব থেকে এপিক অ্যাসেম্বল সিনকে দেখতে পাই, যেখানে প্রত্যেকটি সুপারহিরো নিজেদের আর্মিকে নিয়ে আসছিল, এবং এই সিনটি তখন গিয়ে শেষ হয় যখন ক্যাপ্টেন আমেরিকা সবার সামনে বলে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। এরপরে শুরু হয়ে যায় একটি অল আউট লড়াই। এখানে সমস্ত সুপারহিরোরা সুপার ভিলেনদের সাথে অবিরাম ভাবে লড়াই করতে থাকে, কোন রকম স্ট্র্যাটেজি এবং ডিভিশনকে ব্যবহার না করে। এই ফাইটের মধ্যে আমরা কয়েকটি ইন্ডিভিজুয়াল সিনকেও দেখতে পাই, সেটি স্পাইডারম্যানের ইনসেন্ট কিলিং মোড হোক, অথবা টনি এবং পেপারের টিম আপ, আবার ওয়ান্ডা ভার্সেস থ্যানোস হোক। কিন্তু এই লড়াইয়ের দিক তখন পরিবর্তন হয়ে যায় যখন ক্যাপ্টেন মার্ভেল এই লড়াইয়ের মধ্যে অংশগ্রহণ করে নেয়। এরপরে শেষে লড়াই চলতে থাকে ইনফিনিটি গনলেটকে নিয়ে, কিন্তু এই লড়াইটি শেষ হয়ে যায় এমন একটি মুহূর্তের সাথে যার জন্য আয়রন ম্যান সুপারহিরোর সুপ্রিমেসিতেই পৌঁছে যায়, নিজের আই এম আয়রন ম্যান ডায়লগকে বলে। বন্ধুরা, এটাই ছিল লিস্ট যেখানে আমরা টপ 10 গ্রেটেস্ট সুপারহিরো ব্যাটেলের সম্বন্ধে কথা বললাম। বন্ধুরা, আপনাদের হিসাবে এই র্যাঙ্কিং কেমন হওয়া উচিত সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।